পাখির চোখে দেখা সবুজে ঘেরা এই গ্রামে একটি দুটি নয়, পাশাপাশি ৩৬৫টি পুকুর। নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চান্দিরা গ্রামে এখনো টিকে আছে এই পুকুরগুলো, আর এইসব পুকুরকে ঘিরে রয়েছে নানা গল্প। স্থানীয়দের ধারণা, কোনো এক সময়ে এক রাজা তার স্ত্রীর রোগমুক্তির জন্য খনন করেছিলেন এই ৩৬৫টি পুকুর। কোন রাজা ছিল, এই যে তার বিবির অসুস্থতার কারণে কোন হাকিম নাকি এসে বলছিল যে ৩৬৫টা পুকুর খোঁড়ো, প্রতিদিন একটা করে পুকুরে গোসল করলে এরকম ১ বছর অতিবাহিত হয়ে গেলে ৩৬৫টা পুকুরে গোসল করার পর হ্যাঁ নাকি ভালো হয়ে যাবে। তো এরকম আমরা শুনেছি আর কি। পুকুর খোঁড়ানোর সময় পদাবলী ইটার ঘাট পাওয়া যায়, কোনো কোনো পুকুরে পাথর পাওয়া যায়, কোনো কোনো পুকুরে ওই পুতুল কেউ পায়। একটা পাথর ছিল ওই পুকুরে, পাথরটা বসি যখন তখন আমরা দেখছি যে পাথরটা আস্ত লিয়ে চলে যায় পুকুরের মাঝখানে। পুকুরের আশেপাশে যারা বসবাস করেন তাদের অনেকেই পুকুরে কৃষিকাজের পাশাপাশি মাছ চাষও করেন। অনেক সময় এসব পুকুর থেকে পাওয়া যায় প্রাচীন আমলের নানা জিনিসপত্র। একটি পুকুরের মধ্যে নাকি পাথরের একটি বড় প্রাচীর রয়েছে, যা এখন কাদা মাটিতে ঢাকা পড়ে আছে। প্রত্যেকটা পুকুরে ওই মাটি কাটে যখন সংস্কার যখন করে তখন দেখা গেছে একটা করে ঘাট বাঁধা আছে, 2টা করে, কতগুলা 3টা ঘাট আছে। আর পুকুরে যখন আমরা ছোট মাছ মারি তখন এই দূষণ নেয় পুকুরটা, বিশেষ করে আমি জানি আমার এই পুকুরেতেই জমি আবাদ করি আমরা আগে করতেছিলাম। কিন্তু তখন যখন মাছ ধরি তখন পায়ের তলাতে পাওয়া যায় মাঝখানে একটা প্রাচীর আছে। স্থানীয়রা বলছেন, একসময় এই গ্রামের অনেকে স্বপ্নে দেখেছেন যে এসব পুকুর থেকে মিলবে সোনাদানা, এমনকি কলস ভর্তি সম্পদ। এসব পুকুর খনন করতে গিয়ে পাওয়া যেত মাটির তৈজসপত্র, মাটির পুতুল, কুপি ইত্যাদি। একসময় প্রতিটি পুকুরেই ছিল শান বাঁধানো ঘাট, যা এই সময়ের অনেক প্রবীণও দেখেছেন, কিন্তু সেসব ঘাটের এখন আর অস্তিত্ব নেই। আমার নিজে একটা পুকুর চাষ করি, মাছ চাষ করি। ওখানে আমি পাইছি হলো মাটির ঢাকনা পুকুরের নিচে। সেই ঢাকনাটা আমার কাছে এখনো আছে। উত্তরের সীমান্তবর্তী নওগাঁ জেলা যেমন কৃষিতে সমৃদ্ধ, তেমনি ইতিহাস ঐতিহ্যেও। জেলার নানা প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান, স্থাপনা, প্রত্ন নিদর্শন। তেমনই এক নিদর্শন এই ৩৬৫টি পুকুর। জানা যায়, পাল আমলে এই অঞ্চলে ছিল পানির তীব্র সংকট। সে সময় রাজারা তাদের নিবাসের আশেপাশে বড় বড় পুকুর খনন করতেন। প্রাত্যহিক কাজ ছাড়াও নির্দিষ্ট কিছু পুকুরের পানি খাওয়ার পানি হিসেবে সংরক্ষণ করা হতো। তবে স্থানীয়ভাবে যে গল্পটি প্রচলিত তা হচ্ছে, কোনো এক রাজা তার স্ত্রীকে ভালোবেসে এই পুকুরগুলো খনন করেছিলেন, যদিও এর ভিত্তি নিয়েও প্রশ্ন আছে। এই আমাদের এই জনপদ প্রাচীন বাংলার একটা সমৃদ্ধ জনপদ। এই আমাদের মহাস্থানগড়ের পুণ্ড্রনগরী, তারপরে আমাদের মালদহের গৌড়, পান্ডুয়া, মুর্শিদাবাদ, এই প্রাচীন বাংলা আবর্তিত হয়েছিল এই এলাকার। এইটা ছিল মধ্যস্থল, প্রাণকেন্দ্র। আর এই দিঘি খননের পেছনে নিশ্চয়ই কোনো
রাজারাই ছিলেন। রাজারাই এই দিঘিগুলো খননের নিশ্চয়ই তাদের এটা একটা কীর্তি। এই কীর্তির পেছনে যে এই লোকশ্রুতি যেটা আমরা পাই যে এক রাজার মহিষী অত্যন্ত প্রিয়তমা স্ত্রী, তার প্রচণ্ড একটি দুরারোগ্য ব্যাধি হয়েছিল। সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির জন্য তিনি রাজবৈদ্যের শরণাপন্ন হয়েছিলেন, তাকে ডেকেছিলেন। রাজবৈদ্য তাকে পরামর্শ দিয়েছিল যে 365 দিন, বছরের 365 দিন তাকে পৃথক পৃথকভাবে 365টি পুকুরে যদি তিনি স্নান করেন তাহলে সেই ব্যাধি থেকে তিনি পরিত্রাণ লাভ করবেন। এখানে একটা মিল পাওয়া যায়, পাল রাজারা ছিলেন মহারাজা। এই মহারাজাদের অধীনে অনেক ছোট রাজ্য ছিল এবং তার রাজা ছিল। এই ছোট রাজ্যের রাজাগুলি তাদের খেয়াল খুশির মতো অনেক কিছু করতেন। কেউ নগর তৈরি করতেন, কেউ ছোট ছোট বাজার তৈরি করতেন, কেউ শিক্ষা পরিবেশ তৈরি করতেন, কেউ জাঙ্গাল তৈরি করতেন, কেউ দিঘি খনন করতেন। কোনো রাজার স্ত্রীর অসুখে এরকম দিঘি খনন করা ইতিহাসসম্মত। তবে ঐতিহাসিকভাবে আর ভিত্তি না থাকলেও কোনো রাজার খেয়ালি কারণেই হয়তো এই দিঘিগুলি খনন করা হয়েছে বলে মনে করা যায়। এই আমাদের চকচান্দিরা, এই আমাদের পশ্চিম দুরইল, বৈদ্যবাটি, এর আশেপাশেই রাজবাড়িও একটা ছিল। রাজবাড়ি ছিল এবং রাজবাড়ির সঙ্গে সঙ্গে আরও কিছু নিদর্শন স্মৃতি এখনও আছে। দুরইলের উত্তর প্রান্তে ফাঁসিতলা নামক একটা জায়গা আছে। সেই ফাঁসিতলায় যে মৃত্যুদণ্ড দেওয়া হতো, ফাঁসি দেওয়া হতো এবং সেইখান থেকে এই তার রক্ত নদীতে গড়িয়ে পড়তো, সেই আমাদের শ্রী নদীতে যে পতিত হতো, সেই ধরনের নিদর্শন লক্ষ্য করা যায়। এইভাবে আমরা চতুর্দিকে যদি লক্ষ্য করি, প্রাচীনকালে আমরা এই জনপদে অনেক প্রাচীন নিদর্শন, স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদ্যমান আছে। নওগাঁর সীমান্ত ঘেঁষে বয়ে গেছে এই ঘুকশি নদী। এঁকে বেঁকে বয়ে চলা এই নদীর জলধারা চোখে ও মনে প্রশান্তি এনে দেয়। জানা যায় একসময় এই নদী ছিল এই অঞ্চলের রাজাদের যোগাযোগের প্রধান মাধ্যম। এর আশেপাশে যদি আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের এই নদীতে, যে নদীর কোল ঘেঁষে যে পুকুরগুলো খনন করা হয়েছে, সেটি হলো আমাদের ঘুকশি নদী। এই নদীটি আগে খুবই বহমান নদী ছিল। এই নদী ধরেই ইসলাম খান, আওরঙ্গজেবের সেনাপতি, আমাদের এইখানে এসেছিলেন। রাজারা রণতরী নিয়ে এই এলাকায় বিচরণ করেছেন। ঘুকশি নদীর পাশেই যেমন 365টি পুকুরের অস্তিত্ব পাওয়া যায়, তেমনি এই নদীর তীর ঘেঁষে রয়েছে আরও বেশ কয়েকটি প্রত্ননিদর্শন। গবেষকরা বলছেন এসব নিদর্শনের প্রায় সবগুলোই পাল আমলের। নদীর অপর প্রান্তে একটি প্রসিদ্ধ একটা ঐতিহাসিক স্থান যোগীর ঘোপা বলে আমরা যেটা জানি, যেখানে সেই সময়ে যোগ সাধনার মাধ্যমে স্বয়ং ব্রহ্মার সঙ্গে আত্মার যোগাযোগ সৃষ্টি করার জন্য সাধককুল ছিলেন। এই পাহাড়পুর, এই যোগীর ঘোপা, এই নদী ধরে দিনাজপুর পর্যন্ত এই চর্যাপদ রচয়িতারা এখানে লুইপা, কান্নপা, শবরীপা, এরাও এই আমাদের এই অঞ্চলে বিচরণ করেছেন এবং আমি বিশ্বাস করি এইখান থেকেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে।
পাল আমলে এই অঞ্চলে রেসিডেন্ট অনেক নিদর্শন পাওয়া যায়, এই অঞ্চলে শিক্ষানগরী অনেক নিদর্শন পাওয়া যায় এবং অনেকগুলা নগর তৈরি করেছিলেন। দাসনগর, ঘোষনগর, আড়ানগর, মইনগর, জগৎনগর, অনেকগুলো উনি নগর নির্মাণ করেছিলেন। এখানে আছে জগদ্দল মহাবিহার, এখানে টুক্কামারি দিঘি, ভাঙ্গা দিঘি এবং প্রতিটা জায়গায় আমাদের বরেন্দ্রভূমির আনাচে কানাচে সব জায়গায় ইট এবং পুরাতন ভবনের নিদর্শন সব জায়গাতে বিদ্যমান। জগদ্দল মহাবিহারের চতুর্দিকে যে নিদর্শনগুলো পাওয়া যায় এগুলা পাল রাজাদের সময়কারী নিদর্শন। এই দুরইলের এই নিকটবর্তী স্থান মঙ্গলবাড়ি, সেই মঙ্গলবাড়িতে আমাদের এইখানে প্রসিদ্ধ দুটি প্রতিষ্ঠান ছিল। একটা হলো হরগৌরীর মন্দির আর একটা হলো বাদাল স্তম্ভ। বাদাল স্তম্ভ, হরগৌরী মন্দির, এটি একটি ধর্ম এবং বাস্তব রাজার মন্ত্রীর স্থাপনা একটা স্মৃতিস্তম্ভ ছিল। সেই স্তম্ভের লিপি এখনও বিদ্যমান। সেই লিপি বর্ণনা করে, সেই লিপির অনুবাদ করে বিস্তারিত ইতিহাস পাওয়া যায়। গবেষকরা বলছেন রানীর রোগমুক্তির জন্য নওগাঁর ধামইরহাটে যে ৩৬৫টি পুকুর খননের কথা প্রচলিত আছে তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবে এক জায়গায় এতগুলো পুকুর কেন খনন করা হয়েছিল সে বিষয়েও সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। পানীয় জলের অভাবের কারণে রাজা রামপাল তার সেনাপতি যে ছিল মিশ্ররা, এই বাদালের মিশ্র পরিবার, শান্তিল মিশ্র, দর্ভপাণি মিশ্র, গুরুব মিশ্র, তাদের পরামর্শে পানীয় জলের অভাবের কারণে এই পুকুরগুলা দিঘিগুলা খনন করা হয়। এই অঞ্চলে প্রায় ৩ শতাধিক পুকুর রয়েছে, শুধু বড় বড় পুকুর রয়েছে। আর একটি স্থানে অনেকগুলি পুকুর পাওয়া যায়। এটার সঙ্গে যে প্রচলিত কথা আছে যে রানী সুস্থতার জন্য রাজা বৈদ্যের পরামর্শ মতো এই পুকুরগুলি খনন করেন। তবে এই অঞ্চলের মিথ বা লোকক কাহিনীগুলা অধিক উল্লেখ করেছেন কালীনাথ চৌধুরী। তার এই মিথগুলার মধ্যেও কোথাও এই কথাটা খুঁজে পাওয়া যায় না। আমরা সমসাময়িক কোনো ইতিহাসের মধ্যে এর ভিত্তি খুঁজে পাই না। নওগাঁর এই পুকুরগুলোর চারপাশে গড়ে তোলা হয়েছে সবুজ বনায়ন। গাছগুলোর জন্য পুকুরের সৌন্দর্য বেড়েছে, সেই সাথে এই পুকুর ও গাছকে ঘিরে সমৃদ্ধ হয়েছে এই জনপদের প্রাণ প্রকৃতি। অনেকেই এখানে ঘুরতে আসেন এই পুকুরগুলো দেখার জন্য। স্থানীয়রা বলছেন দূর দূরান্ত থেকে যারা এখানে আসেন তাদের জন্য আবাসন বা অন্য কোনো সুযোগ সুবিধা নেই। তাদের দাবি স্থানটিকে ঘিরে যদি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা যায়, ভালো মানের কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট করা যায়, তাহলে এই ৩৬৫টি পুকুর ঘিরে এখানে একটি বড় পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। তাতে করে স্থানীয় অনেকের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। বহুত লোকজন আসে এখানে পুকুর দেখার জন্য। ৩৬৫ পুকুর কি দেখি যায়, আসে, কিছুতে মনে করেন যে ওই বসানোর জায়গা পায় না, ওই রাস্তাঘাট পায় না। যদি এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়, ট্যুরিস্ট স্পট হিসাবে কিছু স্থাপনা তৈরি করা হয়, ট্যুরিস্টদের জন্য যে মধ্যাহ্নভোজের জন্য কোনো শেড বা কোনো স্থাপনা এরকম যদি নির্মাণ করা হয়, সরকারিভাবে দৃষ্টি দেওয়া হয়, তাহলে একদিকে যেমন পর্যটকদের বিনোদনের একটা গুরুত্বপূর্ণ স্পট হিসাবে দেখা দিবে, তেমনি সরকারের রাজস্ব এখান থেকে আয় করা সম্ভব এবং তার পাশাপাশি স্থানীয় লোকদের ব্যবসা এবং কর্মসংস্থানের সৃষ্টি হবে। এরকম অনেক কিছু সুযোগ সুবিধার সৃষ্টি হওয়া সম্ভব।
তবে সেই সাথে এটিও বিবেচনায় রাখতে হবে যাতে পর্যটন কেন্দ্র বানাতে গিয়ে পুকুর বা গাছ ধ্বংস কিংবা পরিবেশ প্রকৃতির কোনো ক্ষতি না হয়।